1895 সালের নভেম্বর মাস। কয়েকদিন ধরেই গোটা লন্ডন শহর ঘন কুয়াশায় ঢাকা। কুয়াশার চাদর ভেদ করে আশেপাশের বাড়িগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। সোম থেকে বৃহস্পতিবার অবধি হোমস আর আমি ঘরবন্দি হয়েই রয়েছি। হোমস একদিন সময় কাটালো রেফারেন্স বইয়ে সূচিপত্র তৈরি করে, আর দুদিন ও কাজে লাগালো মধ্যযুগের গানের উপর বই পড়ে। কিন্তু তার পরের দিনই এই ঘন কুয়াশা দেখে হোমস আর স্থির থাকতে পারল না। এমনিতেই ও কাজ পাগল, কোনো কাজ হাতে না পেলে ও স্থির থাকতে পারে না। ব্রেকফাস্ট সারার পরে অস্থির হয়ে পায়চারি করতে করতে আমাকে বলল, দেখো তো ওয়াটসন, খবরের কাগজে ইন্টারেস্টিং কিছু আছে কিনা। আমি জানি হোমসের কাছে ইন্টারেস্টিং খবর মানে ক্রাইমের খবর, কিন্তু খবরের কাগজ ঘেটে মামুলি কয়েকটা চুরি ছিনতাইয়ের খবর ছাড়া আর কিছুই সেভাবে নজরে পড়ল না। হোমস বিরক্ত হয়ে পায়চারি করতে করতে বলল, লন্ডনের ক্রিমিনালরাও অপদার্থ হয়ে যাচ্ছে দিনকে দিন। এই এত ঘন কুয়াশা ঘেরা লন্ডনই তো ক্রাইম করার জন্য আদর্শ জায়গা, আর সেরকম কোনো ক্রাইমের খবরই নেই। আশ্চর্য। আমি বললাম, চুরির কেস কিন্তু অনেকগুলো আছে। হোমস হাত নেড়ে বলল, ধুর, আমি যে ধরনের নাটকের জন্য প্রস্তুত সেই নাটকের স্টেজ এখানে নেই ওয়াটসন। আমার কাছে এসব কিছুই নয়। লন্ডনের লোকের সৌভাগ্য যে আমি কোনো ক্রিমিনাল নই, বুঝলে? হ্যাঁ, তা ঠিক। তুমি তো জানো অনেক লোকই আমাকে খুন করতে চায়। এই যেমন ধরো ব্রুকস, উডহাউস বা ওই ধরনের আরো গোটা 50 লোক তো আছেই। আমি নিজে যদি ওদের একজন হতাম, কত সহজেই কাজ হাসিল করতে পারতাম। একটা নকল চিঠি, একজন মক্কেল সেজে দেখা করতে আসা, ব্যাস সব খেলা শেষ হয়ে যেত। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ভাগ্যিস এত কুয়াশা পড়ে না। কথা বলতে বলতে হঠাৎ হোমস উচ্ছ্বসিত গলায় বলে উঠল, আরে, মনে হচ্ছে কোনো নতুন কেস আমাদের জন্য আসছে। হোমসের কথা শেষ হতে না হতেই কাজের মেয়েটি একটা টেলিগ্রাম নিয়ে ঘরে ঢুকলো। হোমস সেটা এক ঝলকে দেখে নিয়েই প্রথমে জোরে হেসে উঠল, তারপর বলল, ব্যাপার কি? হ্যাঁ, আমার দাদা মাইক্রফট আসছে এখানে। আমি বললাম, তাতে কি হলো? তাতে কি হলো মানে? আরে ভাই ওয়াটসন, আমার দাদা মাইক্রফটকে তুমি চেনো না ভালো মতন। ও ধরা বাঁধা রাস্তা ছাড়া আর কোথাও যায় না। ওর বাড়ি পলমলে, সন্ধেবেলায় যায় ডায়োজেনিস ক্লাবে, আর হোয়াইট হল হলো ওর কাজের জায়গা। ব্যাস, এর বাইরে আর কোথাও যায় না। এর আগে এই বেকার স্ট্রিটের বাড়িতে ও একবারই এসেছে। তাহলে আজ কি এমন ঘটলো যে মাইক্রফট নিজে এখানে আসছে? আচ্ছা হোমস, তোমার দাদা কিছু লেখেননি টেলিগ্রামে? শুধু একটাই কথা লিখেছেন, কাডোগান ওয়েস্টের ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই, এখনই যাচ্ছি। কাডোগান ওয়েস্ট নামটা চেনা চেনা লাগছে, কোথায় শুনলাম? আমার তো মনে পড়ছে না, কিন্তু মাইক্রফট তো কোনো সাধারণ ব্যাপারে বিচলিত হবে না। আচ্ছা ওয়াটসন, আমার দাদা মাইক্রফট ঠিক কি কাজ করে তুমি জানো? হ্যাঁ, তুমি তো বলেছিলে উনি ব্রিটিশ গভর্নমেন্টের একজন কর্মচারী। আসলে সে সময় তোমাকে আমি ভালোভাবে চিনতাম না, তাই বেশি কিছু বলি। শোনো, সরকারের উঁচু মহলের ব্যাপারে আলোচনার সময় সতর্ক থাকা প্রয়োজন, তাই আমি বলিনি আর। আসলে কি জানো, মাইক্রফট ব্রিটিশ গভর্নমেন্টের কাজ করে, সেটা যেমন ঠিক, তেমনি অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে সে নিজেই ব্রিটিশ গভর্নমেন্টের সিদ্ধান্ত নিতে পারে, সেটাও ঠিক। আমি রীতিমতো চমকে উঠে বললাম, তার মানে? তোমার চমকে ওঠা খুবই স্বাভাবিক ওয়াটসন। মাইক্রফট বছরে 450 পাউন্ড মাইনে পায়। ওর বিশেষ কোনো অ্যাম্বিশন নেই, কোনো সরকারি স্বীকৃতি বা মেডেলের তোয়াক্কা করে না। অথচ মাইক্রফট নিজেকে গভর্নমেন্টের কাজে অপরিহার্য করে তুলেছে। কি করে? আমার বিস্ময় বেরিয়ে চলেছে। হোমস বলে চলল, আসলে কি জানো, মাইক্রফট নিজেই একটা আলাদা বিভাগ গড়ে তুলেছে। সেখানে ব্রিটিশ গভর্নমেন্টের নানা বিভাগের গুরুত্বপূর্ণ খবর এসে জমা হয়, যে জিনিসগুলো দেশের সুরক্ষা বা বৈদেশিক নীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। অথচ বিভিন্ন আলাদা বিভাগ থেকে এই খবর বা তথ্যগুলো আসে, আর মাইক্রফট এই নানা বিভাগের খবরগুলোর মধ্যে একটা যোগসূত্র তৈরি করে নেয় এবং সেই অনুযায়ী ব্রিটিশ গভর্নমেন্টের কি পলিসি হবে তা ঠিক করে। এই যেমন ধরো, এমন একটা বিষয় যাতে
আমাদের নৌবাহিনী ভারতবর্ষের বিষয় আবার কানাডার কোনো বিষয় জড়িয়ে আছে। মাইক্রফট নিজে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে। মাইক্রফটের সম্মতি ছাড়া কিচ্ছু হবে না সেই ব্যাপারে। যে বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি গোয়েন্দাগিরি করে থাকি, মাইক্রফট ঠিক সেই বুদ্ধিকে কাজে লাগিয়েই ব্রিটিশ গভর্নমেন্টের এই বিভাগের একেবারে চূড়ায় বসে রয়েছে। যদিও মাইক্রফট অত্যন্ত ঘরকুনো মানুষ, সহজে কোথাও নড়াচড়া করার পাত্র সে নয়। আমার কেসের ব্যাপারে কখনো কখনো দরকার পড়লে যখনই ওর কাছে গেছি, আমার সমস্যা শুনে চেয়ারে বসেই বুদ্ধি খাটিয়ে আমাকে পরামর্শ দিয়ে দিয়েছে। কিন্তু আজ যে দেখছি বৃহস্পতির একেবারে মর্তে আগমন। তবে এই কাডোগান ওয়েস্ট কি, আর তার সাথে মাইক্রফটের যোগসূত্রটাই বা কি? হঠাৎ করেই আমার মনে পড়ে গেল কাডোগান ওয়েস্টের নাম। হ্যাঁ, খবরের কাগজেই তো পড়েছিলাম। আমি বলে উঠলাম, আরে হোমস, মঙ্গলবার সকালে টিউব রেলে যে ছেলেটির ডেড বডি পাওয়া গেল, তার নামই তো কাডোগান ওয়েস্ট। হোমস এবারে একটু সোজা হয়ে বসলো সোফার উপর, বলল, হ্যাঁ 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 হ্যাঁ, আমারও মনে পড়লো। কিন্তু যতদূর মনে পড়ছে, ছেলেটি ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিল। তাকে কেউ খুন করেছে কিনা তা পরিষ্কার নয়। আবার তার কোনো জিনিসপত্র খোয়া যায়নি। কিন্তু মাইক্রফট যখন এই ব্যাপারে আলোচনা করতে আসছে, তখন ব্যাপারটা কিন্তু সাধারণ নয় ওয়াটসন। এক কাজ করো, খবরের কাগজটা একটু পড়ে শোনাও তো, ব্যাপারটা বুঝে নেওয়া দরকার। আমি খবরের কাগজটা খুঁজে পড়তে পড়তে বললাম, কাডোগান ওয়েস্ট উইলউইচ আর্মস কারখানায় একজন লোয়ার ডিভিশনের ক্লার্ক, বয়স 27। বুঝলাম। এই লোকটিও তার মানে সরকারি চাকর। আমি পড়তে লাগলাম, সোমবার রাতে সে তার প্রেমিকা মিস ভায়োলেটের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। এমন সময় হঠাৎ মেয়েটিকে অপেক্ষা করতে বলে কাডোগান ওয়েস্ট চলে যায়। চারিদিকে তখন ঘন কুয়াশা। মিস ভায়োলেট পরে বলেছে ওদের দুজনের মধ্যে কোনো ঝগড়াও হয়নি বা অন্য কোনো কিছুও ঘটেনি। হঠাৎ করে কেন কাডোগান ওয়েস্ট সেদিন সন্ধ্যায় কুয়াশার মধ্যে তাকে দাঁড় করিয়ে চলে গেল, তা মেয়েটি বোঝেনি। পরের দিন সকালে লন্ডন টিউব রেলের অ্যালগেট স্টেশনের বাইরে একজন রেল কর্মচারী কাডোগান ওয়েস্টের ডেড বডি দেখতে পায়। আচ্ছা, কখন দেখতে পায়? সকাল 6টায়। স্টেশনের কাছে যেখানে টিউব রেলের লাইন টানেল থেকে বেরিয়ে এসেছে, সেখানেই পূর্ব দিকে কিছুটা গেলে লাইনের বাঁ দিকে বেশ কিছুটা দূরে ডেড বডি পড়েছিল। মাথাটা একেবারে গুঁড়িয়ে গিয়েছিল। খুব সম্ভব ট্রেন থেকে ছিটকে পড়েছিল, কারণ অন্য কোনোভাবে ওইখানে ডেড বডি আসা সম্ভব নয়। স্টেশনের বাইরে থেকে ডেড বডি কেউ যদি এনে ফেলে দিয়ে যেতে চায়, তাহলে স্টেশনের বেড়া পার হয়ে আসতে হবে, সেটা সম্ভব না। এটা বোঝা যাচ্ছে লোকটি হয় ট্রেন থেকে পড়ে গিয়েছিল, অথবা কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছিল। বাকিটা পড়ে যাও ওয়াটসন। যে লাইনের পাশে বডিটা পাওয়া গেছে, সেখানে ট্রেন চলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এখানে যে ট্রেনগুলো যায় তার মধ্যে কয়েকটা মেট্রোপলিটন ট্রেন আর কয়েকটা ট্রেন ভিলেজ ট্রেন বা আরো কিছু দূরের জাংশন থেকে আসে। এই কাডোগান ওয়েস্ট যে একটু রাত করেই ট্রেন ধরেছিল সেটা নিশ্চিত, কিন্তু কোথা থেকে যে সে ট্রেনে চেপেছিল সেটা বোঝা যাচ্ছে না। সেটা তো টিকিট থেকেই বোঝা যাবে। কোনো টিকিট পাওয়া যায়নি। সে কি, এটা তো অদ্ভুত ব্যাপার। টিকিট না দেখিয়ে মেট্রোপলিটন ট্রেনে তো ওঠা সম্ভব নয়। অবশ্য এটা হতেই পারে ছেলেটির কাছে টিকিট ছিল, কেউ তার থেকে টিকিট নিয়ে নিয়েছে বা সরিয়ে ফেলেছে, যাতে এটা বোঝা না যায় যে কাডোগান ওয়েস্ট ঠিক কোথায় ট্রেনে উঠেছিল। আচ্ছা, ওর জিনিসপত্র কিছু চুরি গেছে কি? না, মনে হয় ওর কাছে একটা ব্যাগ পাওয়া গেছে, তাতে 2 পাউন্ড 15 শিলিং ছিল। ক্যাপিটাল অ্যান্ড কাউন্টেন্স ব্যাংকের উইলউইচ ব্রাঞ্চের একটা চেক বইও ছিল। এই চেক বই থেকে ওকে আইডেন্টিফাই করা গেছে। সোমবার সন্ধে উইলউইচ থিয়েটারের 2টো ড্রেস সার্কেলের টিকিট পাওয়া গেছে, আর একটা ছোট্ট প্যাকেটে কিছু সরকারি নথিও পাওয়া গেছে। আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম মাইক্রফটের সাথে ওই কাডোগান ওয়েস্টের যোগাযোগটা ঠিক কোথায়। সরকারি কর্মচারী আর সরকারি নথিপত্র, বুঝলে? উইলউইচ অস্ত্র কারখানা আর ব্রিটিশ গভর্নমেন্ট, মিলে যাচ্ছে।
বাইরে ভারী বুটে শব্দ পাওয়া গেল। হোমস বলে উঠল, যাক, আর ঘরে বসে থিওরি আওড়াতে হবে না। মনে হচ্ছে মাইক্রোফট এসে পড়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই মাইক্রোফট হোমস ঘরে এসে ঢুকলেন। বেশ লম্বা মজবুত গড়নের মানুষ। চোখ মুখ দেখলেই বোঝা যায় এই লোকের মধ্যে কর্তৃত্ব করার, নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা আছে। মাইক্রোফট হোমসের পেছন পেছন ঘরে এসে ঢুকলেন স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা ইন্সপেক্টর লেস্ট্রেড। দুজনের গম্ভীর মুখ দেখেই বোঝা যাচ্ছে বিষয়টার গুরুত্ব। হোমস এগিয়ে গিয়ে দুজনের সাথেই হ্যান্ডশেক করল। মাইক্রোফট কোটটা খুলতে খুলতে বললেন, সাংঘাতিক ব্যাপার শার্লক। তুমি তো জানো আমি আমার রুটিন কোনোভাবে চেঞ্জ করতে চাই না, কিন্তু বড় কর্তারা কোনো কথাই শুনছেন না। ব্যাপারটা আমাদের দেশের নিরাপত্তার সাথে জড়িত। তুমি কি খবরটা পড়েছো? হ্যাঁ, একটু আগেই পড়লাম। কার্ডোগান ওয়েস্টের পকেটে যে সরকারি কাগজগুলো পাওয়া গেছে, সেগুলো কিসের কাগজ? এটাই তো কেলেঙ্কারির ব্যাপার শার্লক। এটা এখনো খবরের কাগজের লোকেরা জানতে পারেনি, তাই রক্ষে। জানলে গোটা দেশ তোলপাড় হয়ে যায়। ছেলেটির পকেটে যে কাগজগুলো পাওয়া গেছে সেগুলো ব্রুস পার্টিংটন সাবমেরিনের প্ল্যান। মাইক্রোফট যেভাবে কথাটা বললেন তাতেই বোঝা গেল ব্যাপারটার গুরুত্ব। আমরা কিছু না বলে চুপ করে শুনতে লাগলাম। ব্রুস পার্টিংটনের নাম কি তোমরা শুনেছো? হোমস হালকা ভাবে বলল, হ্যাঁ, নামটাই শুধু জানি। মাইক্রোফট এবারে একটু অধৈর্য হয়ে বলে উঠলেন, ওটার গুরুত্ব বলে বোঝানো যায় না শার্লক। এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষে মুখে কুলুপ এঁটে থাকা হয়েছে এই ব্যাপারে। তোমাদের এই ব্যাপারে জানা দরকার, তাই বলছি। ব্রুস পার্টিংটন সাবমেরিন যেখানে থাকবে তার আশেপাশে শত্রুপক্ষের কোন রকম যুদ্ধ জাহাজ ঢুকতে পারবে না। 2 বছর আগে প্রচুর টাকা স্যাংশন করে গভর্নমেন্ট এই সাবমেরিন তৈরির কাজে হাত দেয়। এর প্ল্যান খুব জটিল। এর ইঞ্জিন তৈরির জন্য 30টা যন্ত্রের পেটেন্ট লেগেছে। সাবমেরিনের পুরো প্ল্যানটা একটা গোপন ঘরে সিন্ধুকের ভেতর থাকে। কোনো অবস্থাতে চুরি করা সম্ভব নয়। নেভির সবচেয়ে উঁচু র্যাঙ্কের ইঞ্জিনিয়ারও যদি সেটা দেখতে চান, তাহলে আগে উইলউইচ অফিসে যোগাযোগ করতে হবে। আর এখানে কি অদ্ভুত ব্যাপার দেখো, লন্ডনে একজন লোয়ার ডিভিশন ক্লার্কের পকেটে সেই সাবমেরিনের প্ল্যানের কাগজ পাওয়া গেল। পাওয়াই যখন গেছে তখন তো আর চিন্তা নেই। আরে না শার্লক, এটাই তো সমস্যা। আমরা সবকটা কাগজ পাইনি। কার্ডোগান ওয়েস্টের পকেটে পাওয়া গেছে 7খানা কাগজ। মোট কাগজ ছিল 10টা। বাকি 3টে গেল কোথায়? বাকি 3টেই সবচেয়ে জটিল প্ল্যানের কাগজ। তুমি তোমার অন্যান্য কেসের কথা ভুলে যাও শার্লক। এটা মাথায় রাখো, এটা একটা আন্তর্জাতিক সমস্যা হয়ে উঠেছে। তোমার নিজের দেশ ইংল্যান্ডের নিরাপত্তার প্রশ্ন এটা। কার্ডোগান ওয়েস্ট এই কাগজগুলো কিভাবে পেল, বাকিগুলো কোথায় গেল, সেগুলো ইতিমধ্যেই পাচার হয়ে গেছে কিনা, কার্ডোগান ওয়েস্ট মারা গেল কিভাবে, এই সব কিছু জানা বিশেষভাবে প্রয়োজন। তুমি নিজেও তো সেটা চেষ্টা করে দেখতে পারো মাইক্রোফট। তা পারি, কিন্তু এর খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে তাহলে মাথা ঘামাতে হয়। তার জন্য এদিক সেদিক দৌড়তে হবে, একে তাকে জেরা করতে হবে। না বাবু, সেসব আমার দ্বারা হবে না। সেসব কাজ তুমি করে নাও। আমি সেসব শুনে দরকারি উপদেশ দিয়ে দিতে পারবো। মাইক্রোফটের কথা শুনে হোমস বলল, ব্যাপারটা যে ইন্টারেস্টিং সে বিষয়ে সন্দেহ নেই। যাই হোক, আরো কিছু ডিটেলস আমার চাই। মাইক্রোফট একটা কাগজ এগিয়ে দিয়ে বললেন, তোমার কাজে লাগতে পারে ভেবেই এটা এনেছি। যাদের সাথে তোমাকে দেখা করতে হতে পারে তাদের নাম, ঠিকানা সবই এখানে আছে। এইসব কাগজ উইলউইচ অফিসে যার হেফাজতে থাকে তিনি হলেন স্যার জেমস ওয়াল্টার। তিনি সারা জীবনে সরকারের থেকে যেসব সম্মান পেয়েছেন তা লিখতে গেলে 2 লাইন লেখা হয়ে যাবে। অত্যন্ত ভদ্র এবং সৎ লোক। ভল্টের চাবি যে দুজনের কাছে থাকে তাদের মধ্যে তিনি হলেন একজন। সোমবার যে এই কাগজগুলো অফিসে ভল্টের মধ্যে ছিল সেটা নিশ্চিত। দুপুর 3টে নাগাদ স্যার জেমস লন্ডনের দিকে রওনা হয়। ভল্টের চাবি তার কাছেই ছিল। সেদিন সন্ধে স্যার জেমস বার্কলে স্কোয়ারে অ্যাডমিরাল সিনক্লিয়ারের বাড়িতে ছিলেন। এই ব্যাপারটা যাচাই করা হয়েছে কি? হ্যাঁ, কর্নেল ভ্যালেন্টিন ওয়াল্টার জানিয়েছেন স্যার জেমস উইলউইচ থেকে কখন রওনা হন, আর অ্যাডমিরাল সিনক্লিয়ার জানিয়েছেন তিনি লন্ডনে তার বাড়িতে কখন যান।
ক্রস চেক করা হয়েছে। স্যার জেমস এ ব্যাপারে জড়িত নন। আর অন্য কার কাছে আরেকটা চাবি থাকে? উইলউইচ অফিসের হেড ক্লার্ক আর ড্রাফটসম্যান সিডনি জনসন, 40 বছর বয়স, একটু চুপচাপ, গম্ভীর লোক, কাজের ব্যাপারে সুনাম আছে। তিনি বলছেন সেদিন সন্ধ্যেবেলায় তিনি বাড়িতেই ছিলেন আর চাবিটা তার ঘড়ির চেনের সাথে বাঁধা থাকে। এক মুহূর্তের জন্য সেটা হাতছাড়া হয়নি, যদিও তার স্ত্রী ছাড়া আর কোনো সূত্র নেই যেখান থেকে এই স্টেটমেন্ট যাচাই করা যায়। আর এই কার্ডোগান ওয়েস্ট ছেলেটি কিরকম? কার্ডোগান ওয়েস্ট প্রায় 10 বছর হলো চাকরি করছে। কাজের ব্যাপারে খুব নিখুঁত, তবে একটু মাথা গরম ধাঁচের। তবে সবাই এটুকু বলেছে যে ছেলেটি সৎ। হেড ক্লার্ক সিডনি জনসনের পরেই ওর জায়গা। কাজের জন্য ব্রুস পার্টিংটনের প্ল্যান নিয়ে তাকে রোজই নাড়াচাড়া করতে হতো। অন্য কারো দেখার অধিকার ছিল না। সেদিন রাতে সিন্ধুকে চাবি দিয়েছিল কে? সিডনি জনসন নিজে। তাহলে তো ব্যাপারটা পরিষ্কার। কাগজগুলো যখন কার্ডোগান ওয়েস্টের পকেটেই পাওয়া গেছে, তখন সেই নিয়েছিল বলে ধরতে হবে। না না শার্লক, না, ব্যাপারটা অত সোজা নয়। আগে বলো, সেগুলো নেবে কেন? এগুলো খুবই দামি জিনিস, তাই। হ্যাঁ, তা ঠিক। অনায়াসে এগুলো বিক্রি করে কয়েক হাজার পাউন্ড পেতে পারে সে। তাহলে সেই কাগজগুলো বিক্রি না করে সেগুলো পকেটে নিয়ে লন্ডনে গেল কেন? হোমসের প্রশ্নের উত্তরে মাইক্রফট মাথা নেড়ে বললেন, জানি না। তাহলে আমরা যদি ধরে নিই যে কার্ডোগান ওয়েস্ট কাগজগুলো নিয়েছে, তাহলে ওর কাছে নিশ্চয়ই একটা ডুপ্লিকেট চাবি ছিল। তাহলে একটা নয়, কয়েকটা ডুপ্লিকেট চাবি ছিল, কারণ বাড়ি আর ঘরটাও খুলতে হবে সেক্ষেত্রে। ওকে, তাহলে আমরা ধরে নিই যে বেশ কয়েকটা ডুপ্লিকেট চাবি ওর কাছে ছিল। লন্ডনের বিক্রির জন্য নিয়ে গিয়েছিল কাগজগুলো। নিশ্চয়ই ভেবেছিল ধরা পড়ার আগেই ফিরে এসে আসল প্ল্যানটা সিন্ধুকে রেখে দিতে পারবে। কিন্তু তার কাজ শেষ করার আগেই লন্ডনে সে মারা যায়। হ্যাঁ, প্রশ্নটা এখানেই যে কিভাবে মারা গেল। আচ্ছা, এটা ধরে নেওয়াই যায় উইলউইচে ফেরার সময় ট্রেনের কামরায় তাকে খুন করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু উইলউইচ যেতে হলে তো লন্ডন ব্রিজ হয়ে যাওয়ার কথা, যেখানে তার ডেড বডি পাওয়া গেল। সেই অ্যালডগেট তো লন্ডন ব্রিজের বেশ কিছুটা পরে। লন্ডন ব্রিজ পার করে অন্যদিকে কেন চলে গেল সেটা অবশ্যই ভাবার বিষয়। আচ্ছা, হতে পারে ট্রেনের কামরায় এমন কেউ ছিল যার সাথে ওয়েস্ট ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং পরে হাতাহাতি হয় এবং নিজে খুন হয়। আবার এটাও হতে পারে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিল। অন্য লোকটি তখন দরজা বন্ধ করে দিয়েছিল। আর এত কুয়াশা থাকার জন্য এই ঘটনা অন্য কারোর নজরে পড়েনি। মাইক্রফট চিন্তিত মুখে বললেন, তোমার ব্যাখ্যাটা ভালোই, কিন্তু এতে অনেকগুলো ফাঁক থেকে যাচ্ছে শার্লক। আচ্ছা, ভেবে দেখো, যদি কার্ডোগান ওয়েস্ট কাগজগুলো লন্ডনে নিয়ে গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কোনো এজেন্টের সাথে ওর যোগাযোগ হয়েছিল। সেই এজেন্টের সাথে নিশ্চয়ই সন্ধে কার্ডোগান ওয়েস্টের অ্যাপয়েন্টমেন্ট থাকার কথা। সেক্ষেত্রে সন্ধে তার ফ্রি থাকার কথা। তা না করে ওয়েস্ট দুটো থিয়েটারের টিকিট কেটে রেখেছে, তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল এবং হঠাৎ করে তার হাত ছেড়ে দিয়ে চলে গেল। লেস্ট্রেড এবারে অধৈর্য হয়ে বলে উঠলেন, কিছুই বোঝা যাচ্ছে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর অবাক করা ব্যাপার হলো, যদি ধরে নেই ওয়েস্ট লন্ডনে এসে বিদেশি এজেন্টের সাথে দেখা করলো, সকালের আগেই কাগজগুলো ফেরত নিয়ে যেতে হবে অফিস, না হলে সে নিচে ধরা পড়বে। তাহলে ওর পকেটে 7খানা কাগজ পাওয়া গেল কেন? বাকি 3টে গেল কোথায়? সেগুলো নিশ্চয়ই ফেলে দেবে না। তাছাড়া এই লেনদেনের দরুন যে দাম পেল, সেটা কোথায় গেল? ওর কাছে সেক্ষেত্রে অনেক পাউন্ড থাকার কথা। আমার কাছে কিন্তু কেসটা পুরো পরিষ্কার। বিক্রির জন্যই ওয়েস্ট কাগজগুলো নিয়ে গিয়েছিল, এজেন্টের সঙ্গে দেখা করলো, কিন্তু দামে পোষালো না। বাস, ওয়েস্ট ফিরে চললো আর এজেন্ট তাকে ফলো করলো। ট্রেনের মধ্যে এজেন্টই তাকে খুন করলো এবং দরকারি আসল কাগজগুলোকে হাতিয়ে নিয়ে ওয়েস্টকে কামরা থেকে ছুঁড়ে ফেলে দিল। তাহলে ওয়েস্টের কাছে ট্রেনের টিকিট পাওয়া গেল না কেন? আহা, টিকিট থাকলে তো বোঝা যেত যে এজেন্টের বাড়িটা কোন স্টেশনের কাছে। তাই টিকিটটা সে নিশ্চয়ই খুনের পরে সরিয়ে দিয়েছে। হোমস এবারে কাঁধ ঝাঁকিয়ে বলল, তাই যদি হয় লেস্ট্রেড, তাহলে তো খেলা এখানেই শেষ হয়ে গেছে। বিশ্বাসঘাতক যে ছিল সে খুন হয়ে গেছে, আর
ব্রুস পার্টিংটন সাবমেরিনের প্ল্যান এতক্ষণে ইউরোপের অন্য কোনো জায়গায় পৌঁছেও গেছে, আমাদের তো তাহলে আর কিছুই করার নেই, তাই না? মাইক্রফট হোমস লাফ দিয়ে উঠে চেঁচিয়ে বললেন, না না শার্লক, হতেই পারে না। আমি এই ব্যাখ্যা মানতে পারছি না। তুমি কাজে লেগে পড়ো, তুমি ঘটনাস্থলে যাও, দরকারে সবাইকে জেরা করো। এই রহস্য ভেদ করতেই হবে, কোন রকম ঢিলে দিও না। ওকে ওয়াটসন, চলো আমরা বেরিয়ে পড়ি। আর লেস্ট্রেড, তুমি যদি কিছুক্ষণের জন্য আমাদের সাথে যাও তাহলে খুবই ভালো হয়। অ্যালগেট স্টেশন থেকেই আমরা কাজ শুরু করব। সন্ধে নাগাদ তোমাকে একটা রিপোর্ট পাঠাবো মাইক্রফট, তবে তাতে বিশেষ কিছু আশাপ্রদ পাবে বলে কথা আমি এই মুহূর্তে দিতে পারছি না। অ্যালগেট স্টেশনের ঠিক একটু আগে পাতাল রেল টানেল থেকে বেরিয়ে এসেছে। আমি, হোমস আর লেস্ট্রেড সেই জায়গাতেই চলে গেলাম। রেল কোম্পানির একজন অফিসারও আমাদের সাথেই ছিলেন। রেল লাইন থেকে প্রায় 3 ফুট দূরের একটা জায়গা দেখি তিনি বললেন, এইখানেই ছেলেটির ডেড বডি পড়েছিল। দেখতেই পাচ্ছেন এই টানেলের চারিদিকেই দেওয়াল আছে, তাই ওপরের দিক থেকে ডেড বডি আসা কিন্তু সম্ভব নয়। নিশ্চয়ই ট্রেন থেকেই পড়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে ট্রেনটা সোমবার মাঝরাতের সময় এই জায়গা দিয়ে গিয়েছিল। আচ্ছা, সেই কামরাগুলো দেখে কি মনে হয়েছে যে কেউ হাতাহাতি করেছে কারোর সাথে? না 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 না, সেসব কিছুই বোঝা যায়নি, আর কোনো টিকিটও পাওয়া যায়নি। আচ্ছা, এরকম কি হতে পারে যে ট্রেনের দরজা হঠাৎ করে খুলে গিয়েছিল? না না, আমার মনে হয় না এরকম হতে পারে বলে। লেস্ট্রেড এবারে বললেন, আজ সকালে একটা নতুন খবর পাওয়া গেছে। একজন মেট্রোপলিটন ট্রেনের প্যাসেঞ্জার জানিয়েছেন যে সোমবার রাত 11:30 নাগাদ ট্রেন যখন অ্যালডগেট স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল তখন স্টেশনে ভারী কিছু পড়ে যাবার মতো একটা আওয়াজ হয়। যদিও ঘন কুয়াশার জন্য তিনি কিছুই দেখতে পাননি, সেই সময় তিনি এই ব্যাপারটা নিয়ে কোথাও রিপোর্টও করেননি। ব্যাপারটা জানানোর সময় হোমসের দিকে তাকিয়ে লেস্ট্রেড বলে উঠলেন, আরে মিস্টার হোমস, ওখানে কি করছেন? আমি দেখলাম ট্রেনের লাইনগুলো যেখানে টানেল থেকে বেরিয়ে এসেছে সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হোমস। অ্যালগেট একটা জাংশন স্টেশন, এখানে অনেকগুলো রেল লাইন ক্রস করেছে। হোমসের মুখ দেখে আমি বুঝতে পারলাম ও ভীষণ মনোযোগ দিয়ে এই ক্রসিং গুলো দেখছে। অস্ফুটে হোমস বলে উঠল, এই পয়েন্ট গুলো দেখছি। আপনি কি নতুন কিছু ভাবছেন নাকি? আমার তো মনে হয় এতগুলো পয়েন্ট আর কোথাও নেই। রেল কোম্পানির অফিসার সায় দিলেন সে কথা। হোমস আবার বলে উঠল, একটা বাঁকও দেখতে পাচ্ছি। এতগুলো ক্রসিং পয়েন্টের পরে আবার বাঁক, তাই যদি হয়। হোমসের বিড়বিড় শুনে লেস্ট্রেড বললেন, কি ব্যাপার মিস্টার হোমস, কোন নতুন ক্লু পেলেন নাকি? একটা আবছা ধারণা হচ্ছে, কিন্তু সেটা পরিষ্কার হচ্ছে না। যাই হোক, কেসটা যে খুবই ইন্টারেস্টিং সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু লাইনের উপরে তো কোনো রক্তের দাগ দেখা যাচ্ছে না। না না, কোনো দাগ ছিল না। কিন্তু আমি তো রিপোর্টে পড়েছি যে বেশ জোরেই ছেলেটিকে আঘাত করা হয়েছিল। হ্যাঁ, তা তো বটেই, মাথার খুলি ফেটে গেছে। তাহলে তো কিছুটা রক্তপাত হওয়ার কথা। আচ্ছা, যে প্যাসেঞ্জার শব্দ শুনতে পেয়েছিলেন তিনি যে কামরায় ছিলেন সেটা কি দেখা যায়? সরি মিস্টার হোমস, এই ট্রেনের কামরা তো আমরা বদলে অন্য ট্রেনে লাগিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা মিস্টার হোমস, আপনি সেই বিষয়ে নিশ্চিত থাকুন, আমি নিজে সব কটা কামরা পরীক্ষা করেছি। হোমস এবারে একটু অধৈর্য হয়ে উঠল। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আমি যা খুঁজছি সেটাই আমার দেখা হয়নি। যাই হোক, আপাতত আমার আর কিছুই করার নেই এখানে। লেস্ট্রেড, তোমাকে আর আটকাবো না। ওকে ওকে। আমার মনে হচ্ছে আমাদের একবার উইলউইচে যেতে হবে। লন্ডন ব্রিজে হোমস ওর দাদা মাইক্রফটকে একটা টেলিগ্রাম করে দিল। তাতে লিখলো, একটু আশার আলো দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা কাজ করো, লন্ডনে যেসব বিদেশি গুপ্তচর বা আন্তর্জাতিক এজেন্ট আছে তাদের নাম ঠিকানার একটা লিস্ট তৈরি করে পাঠিয়ে দাও। যার হাত দিয়ে পাঠাবে সে যেন আমার না ফেরা পর্যন্ত বেকার স্ট্রিটে অপেক্ষা করে। উইলউইচে ট্রেনে ওঠার পরে হোমস বলল, ইয়েস, এরকম দারুণ একটা কেস আমার হাতে তুলে দেওয়ার জন্য মাইক্রফটের কাছে আমি দারুণ কৃতজ্ঞ ওয়াটসন। হোমসের মুখ চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি নতুন কোন চিন্তায় ঘটনার মোড় ঘুরতে বাধ্য। ওর চরিত্রের এই একটা বৈশিষ্ট্য, অনেক সময় কাজ না থাকলে চুপ করে ঝিমিয়ে পড়ে, আবার মনের মতো কাজ পেলে নাওয়া খাওয়া ভুলে যায়। কয়েক ঘন্টা আগে যে লোক ব্রেকফাস্ট টেবিলে বসে অধৈর্য হয়ে পড়েছিল
সেই লোকের সাথে এই লোকের বিস্তর তফাৎ। হোমস বলে, কেসটায় অনেক কিছু দেখার ছিল, তবে আমি বোকার মতন কিচ্ছু ধরতে পারি। কিন্তু হোমস, আমি কিন্তু এখনো কিছু বুঝিনি। দেখো, কি হবে তা আমিও জানি না, তবে আসলে যা ঘটেছিল তা আমি কিছুটা আঁচ করতে পেরেছি। আসলে কি জানো ওয়াটসন, কাডোগান ওয়েস্টের মৃত্যু হয়েছে অন্য কোথাও, শুধু তার ডেড বডিটা ছিল ট্রেনের ছাদের উপরে। ট্রেনের ছাদের উপরে? ইয়েস, তোমার অবশ্য অবাক হবারই কথা, কিন্তু একে একে ঘটনাগুলো দেখে নাও একবার। দেখো, অ্যালগেট স্টেশনের ওই ক্রসিং পয়েন্ট ঠেলে ট্রেন যখন বাঁক নেবে, তখন ট্রেন ভালো মতন দুলে উঠবে, আর যেখানে বাঁক নিচ্ছে সেইখানেই বডিটা পাওয়া গেল। একমাত্র ট্রেনের ছাদের উপর কিছু থাকলে ওই পয়েন্টে ছিটকে পড়ার কথা, কি তাই তো? কামরার ভেতরে কিছু থাকলে এখানে টাল খেয়ে পড়ার কথা নয়। তাই এটাই ধরে নিতে হবে যে একমাত্র ট্রেনের ছাদ থেকেই ডেড বডিটা এখানে পড়া সম্ভব। এবার ভাবো রক্তের ব্যাপারটা, ডেড বডি থেকে রক্ত যদি অন্য কোথাও ঝরে যায়, তাহলে ট্রেনের লাইনের উপরে রক্তের দাগ কিন্তু থাকবে না। তাই মনে হচ্ছে খুনটা অন্য জায়গায় হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, মাই ডিয়ার ওয়াটসন। এর ফলে টিকিটের ব্যাপারটাও বোঝা যাচ্ছে। একদম ঠিক বলেছো ওয়াটসন, আমরা সবাই এতক্ষণ ধরে ভাবছিলাম টিকিটটা নেই কেন, এবার কিন্তু সেটাও পরিষ্কার হলো। তার মানে পুরো ব্যাপারটাই মিলে যাচ্ছে। কিন্তু আসল ঘটনা যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু এখনো সেই অন্ধকারই আছি। রহস্যটা আরো পেঁচিয়ে যাচ্ছে তো। হোমস চিন্তিত মুখে বলল, হয়তো তাই। তারপরে হোমস চোখ বুজে ঝিমোতে লাগলো। ট্রেন উইলভিচে পৌঁছানোর আগে অবধি সেইভাবেই রইল। স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি ভাড়া করে হোমস পকেট থেকে মাইক্রোফটের লিস্ট বার করল। সেই লিস্ট দেখে বলল, আজ সন্ধ্যের মধ্যেই বেশ অনেকের সাথে দেখা করতে হবে দেখছি। চলো ওয়াটসন, প্রথমে স্যার জেমস ওয়াল্টারের কাছেই যাওয়া যাক। স্যার জেমসের বাড়ি আসলে বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে থাকা একটা ভিলা। ভিলার লাগোয়া সবুজ ভেলভেটের মতো বাগান টেমস নদীর তীরে গিয়ে শেষ হয়েছে। ভিলার কাছে যখন আমরা পৌঁছালাম, তখন কুয়াশা কিছুটা কেটে গিয়ে হালকা রোদ দেখা যাচ্ছে। বেল বাজাতেই বাড়ির ভেতর থেকে একজন বেয়ারা বেরিয়ে এসে বলল, স্যার জেমস আজ সকালে মারা গেছেন স্যার। হোয়াট? আমরা দুজনেই চমকে উঠলাম। হোমস বলে উঠল, কি বলছো? স্যার, আপনারা ভেতরে এসে স্যার জেমসের ভাই কর্নেল ভ্যালেন্টাইনের সঙ্গে দেখা করতে পারেন। ড্রয়িং রুমে আমরা গিয়ে বসবার একটু পরেই স্যার জেমসের ভাই এসে ঢুকলেন ঘরে। তাকে দেখে এক নজরেই বোঝা যায় অল্প সময়ের মধ্যেই রীতিমতো মানসিক ঝড় বয়ে গেছে তার উপরে। আমাদের সাথে কথা বলতে গিয়ে বলতে লাগলেন, আমার দাদার আত্মসম্মান বোধ ছিল মারাত্মক। এই চুরির ব্যাপারটা জানাজানি হতেই দাদা ভীষণ শক হয়ে যায়। আসলে নিজের অফিসের ব্যাপারে দাদার খুব গর্ব ছিল তো, সেখানে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা দাদা মন থেকে কিছুতেই মানতে পারছিল না। আসলে আমরা একটা আশা নিয়ে এসেছিলাম যে তার কাছ থেকে হয়তো এমন কিছু জানতে পারবো যাতে এই অদ্ভুত রহস্যের সমাধান করা সম্ভব হয়। নো মিস্টার হোমস, নো। এই ব্যাপারে দাদাও ছিল পুরোপুরি অন্ধকারে। ইতিমধ্যে যা কিছু দাদা জানতো সবই পুলিশকে জানিয়েছিল। ওই কাডোগান ওয়েস্টই যে কালপ্রিট সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু বাকি পুরো ব্যাপারটাই বোঝা যাচ্ছিল না। আচ্ছা, আপনি কি এই ব্যাপারে কিছু বলতে পারেন? নো মিস্টার হোম, খবরের কাগজে আমি যা পড়েছি বা শুনেছি তার বাইরে আমিও কিছুই জানি না। কিছু মনে করবেন না মিস্টার হোমস, আমাদের বাড়ির অবস্থা তো বুঝতেই পারছেন। আপনি যদি আপনার প্রশ্নোত্তর পর্ব তাড়াতাড়ি শেষ করেন তাহলে একটু ভালো হয়। গাড়িতে ফিরে আসতে আসতে হোমস বলল, ব্যাপারটা খুবই অবাক করে দেওয়ার মতো ওয়াটসন। স্যার জেমস কি স্বাভাবিকভাবেই মারা গেলেন নাকি আত্মহত্যা করলেন তা জানা দরকার। যদি আত্মহত্যাই করে থাকেন তাহলে কেন করলেন? ওপরওয়ালাদের কাছে কাজে গাফিলতির দরুন তিরস্কারের ভয়,
নাকি অন্য ব্যাপার লুকিয়ে আছে এর? যাই হোক, এবার আমরা যাব কাডোগান ওয়েস্টের বাড়ি। শহরে এক প্রান্তে কাডোগান ওয়েস্টের একটা ছোট্ট ছিমছাম বাড়ি, যেখানে তার মা আছেন। এই বৃদ্ধা ভদ্রমহিলা শোকে দুঃখে এতটাই হতবাক হয়ে গেছেন যে তার সাথে কথা বলাই গেল না ঠিক করে। তবে ওনার পাশে একজন অল্প বয়সী মহিলা ছিলেন। জানা গেল এই মেয়েটি কাডোগান ওয়েস্টের গার্লফ্রেন্ড মিস ভায়োলেট ওয়েস্টবেরি। এই মহিলাই শেষবারের মতো কাডোগান ওয়েস্টকে দেখেছিলেন। হোমসের প্রশ্নের উত্তরে তিনি বললেন, মিস্টার হোমস, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। সেদিন রাত থেকে দুই চোখের পাতা আমি এক করতে পারিনি। আমি শুধু ভেবেই চলেছি যে কি হয়ে গেল আর কেনই বা হলো। এই দুনিয়ায় ওর মতো সৎ ছেলে আজকের দিনে তো দেখাই যায় না। আর এমন একটা জিনিস যাতে নিজের দেশ ইংল্যান্ডের নিরাপত্তার বিষয় জড়িয়ে আছে, তা অন্য কারোর হাতে তুলে দেবার আগে ও নিজের হাতটাই কেটে ফেলতে পারত। ওকে যারা চিনত তারাই শুধুমাত্র জানে যে এ ব্যাপারটা কত দূর অসম্ভব। কিন্তু ম্যাডাম, এখনো পর্যন্ত যেসব ঘটনা জানা গেছে তাতে জানি 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 সেগুলোর কোনো সঠিক ব্যাখ্যা আমারও জানা নেই। আচ্ছা, ওনার কি টাকা পয়সার কোন রকম টানাটানি পড়েছিল? না, একেবারেই না। ওর প্রয়োজন ছিল সামান্য, তা ওর মাইনেটাও তো বেশ ভালোই ছিল। মাইনে থেকে সঞ্চয় করেছিল বেশ ভালোই। আগামী নিউ ইয়ারেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, ওনার মধ্যে সম্প্রতি কোন রকম পরিবর্তন কি আপনি দেখেছিলেন? মিস ভায়োলেট যেন এবার একটু হেজিটেট করতে শুরু করলেন। একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, বেশ কিছুদিন ধরে মনে হতো ও যেন কিছু একটা ভাবছে। আই সি। আচ্ছা, এটা কতদিন হলো আপনি লক্ষ্য করছেন? তা প্রায় সপ্তাহখানেক। ওকে খুব চিন্তিত দেখাতো। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, তাতে ও বলল অফিসের একটা ঝামেলার ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা এতটাই সিক্রেট যে আমাকেও বলতে পারবে না সেই বিষয়টা। এর বাইরে আমি আর কিছুই জানি না। হোমস এবারে গম্ভীর হয়ে উঠল। আপনি বলেছেন ম্যাডাম, এই কথাগুলো যদি ওনার বিপক্ষেও যায়, তাহলে শেষ অবধি কোন কথা থেকে এই রহস্যের সমাধান হবে তা কিন্তু আমরাও জানি না। দেখুন, সত্যি কথা বলতে কি আর কিছুই জানি না আমি, মিস্টার হোমস। দু একবার মনে হলো ও আমাকে কিছু বলতে চাইছে। একদিন সন্ধেও আমাকে বলল এটা খুবই একটা সিক্রেট ব্যাপার, বিদেশি এজেন্টরা এটা পেলে অনেক টাকা দিতে পারে। দ্যাটস অল। আচ্ছা, এই কথাটা কি কয়েকদিন আগেই বলেছেন? হ্যাঁ। এবারে সেই দিন সন্ধ্যের কথা বলুন তো। তো আমাদের সেদিন থিয়েটারে যাবার কথা ছিল। এত ঘন কুয়াশা ছিল যে গাড়ি নিলেও তো কোনো লাভ হতো না, তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম। ওর অফিসের পাশ দিয়ে যখন যাচ্ছি তখন ও হঠাৎ করে চিৎকার করে উঠল। তারপরেই আমাকে ফেলে রেখে এক ছুটে চলে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ও আর ফিরল না। পরের দিন অফিসের লোকজন খোঁজ করতে এলো। তারও পরে দুপুর 12টা নাগাদ আমরা খবর পেলাম। মিস্টার হোমস, আমি আর কিচ্ছু চাইব না, শুধু যদি ওর সম্মানটা বাঁচিয়ে দিতে পারেন তাহলেই অনেক, স্যার। হোমস মাথা নেড়ে বলল, চলো ওয়াটসন, ইয়েপ। এইবারে হুইলউইচ অফিসে যাওয়া যাক। যেখানে এই গুরুত্বপূর্ণ কাগজগুলো থাকতো সেটাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল। এখনো অবধি যেদিকে তদন্ত এগোচ্ছে তা কিন্তু ওয়েস্টের বিরুদ্ধেই যাচ্ছে। কিছুদিনের মধ্যেই ওই মিস ভায়োলেটের সাথে ওর বিয়ের কথা ছিল, তার জন্য টাকার দরকার ছিল নিশ্চয়ই। মেয়েটিকে কথা বলেও ফেলেছিল যে বিদেশি এজেন্টরা এটা পেলে অনেক টাকা দেবে। তাহলে 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 কি এই ধারণাটা কাডোগান ওয়েস্টের মাথাতেই এসেছিল? তাহলে তো এই মেয়েটিকেও ও ষড়যন্ত্রে জড়িয়ে ফেলেছিল প্রায়। কিন্তু হোমস, তার চরিত্র ভালো ছিল, সৎ ছিল, আর তার কোনো মূল্য নেই। তাছাড়া হঠাৎ রাস্তার মাঝখানে মেয়েটিকে দাঁড় করিয়ে রেখে সে ছুটে চলে যাবে কেন? ইয়েস, ইউ আর রাইট ওয়াটসন।
এইখানেই তো ব্যাপারটা ভীষণ অদ্ভুত, আর বাকি সবকিছুই ওয়েস্টের বিরুদ্ধেই যাচ্ছে। উইলউইচ অফিসের হেড ক্লার্ক মিস্টার সিডনি জনসনের সাথে ওনার অফিসেই দেখা হলো। আমাদের বসিয়ে তিনি বললেন, মিস্টার হোমস, একের পর এক খারাপ খবর পাচ্ছি। আমাদের বড় সাহেবের মৃত্যুর খবরটা শুনেছেন তো? হ্যাঁ শুনলাম, আমরা এখন ওনার বাড়ি থেকেই আসছি। সব গোলমাল হয়ে যাচ্ছে। বড় সাহেব মারা গেলেন, কাডোগান ওয়েস্ট মারা গেল, কাগজপত্র সব চুরি হলো। অথচ সোমবার সন্ধে যখন অফিস আমি বন্ধ করি তখন অব্দি সবই ঠিকঠাক ছিল। আমি তো ভাবতেই পারছি না ওয়েস্ট কি করে এই কাজটা করলো। তার মানে আপনি নিশ্চিত যে কাডোগান ওয়েস্টই আসল কালপ্রিট? আর অন্য কোনো সম্ভাবনা তো দেখছি না মিস্টার হোমস। অথচ ওয়েস্টকে আমি সম্পূর্ণ বিশ্বাস করতাম। আচ্ছা, সোমবার আপনি কখন অফিস বন্ধ করেছিলেন? 5টার সময়। আপনি নিজে বন্ধ করেছিলেন? হ্যাঁ, আমি অফিস থেকে সবার শেষে বেরিয়েছিলাম। আচ্ছা, কাগজগুলো কোথায় ছিল? ওই সিন্দুকটায় আমি নিজে ওখানে তুলে রেখেছিলাম। I see. আচ্ছা, এখানে কোনো গার্ড নেই? আছে, তবে সেই গার্ডটিকে আসলে অন্যান্য সব ডিপার্টমেন্টের উপরে পাহারা দিতে হয়। তো লোকটি একটা রিটায়ার্ড সৈনিক, খুব বিশ্বাসী। তবে সেদিন ওর নজরে কিছুই পড়েনি। হ্যাঁ, যদিও বা সেদিন খুব ঘন কুয়াশা ছিল। আচ্ছা, মনে করুন কাডোগান ওয়েস্ট যদি অফিস ছুটির পরে এই বাড়িতে ঢুকতে চাইতো, তাহলে তার 3টে চাবির দরকার ছিল, তাই তো? হ্যাঁ, বাইরের দরজার চাবি, অফিস ঘরের চাবি, আর ওই সিন্দুকের চাবি। আর সেই সব কটা চাবি থাকতো স্যার জেমস ওয়াল্টার আর আপনার কাছে। না, দরজার চাবি আমার কাছে থাকে না। আমার কাছে শুধু সিন্দুকের চাবিটাই থাকে। স্যার জেমস এসব ব্যাপারে নিশ্চয়ই খুব হুঁশিয়ার মানুষ ছিলেন। হ্যাঁ, তা তো বটেই। ওই 3টে চাবি একটা রিংয়ে থাকতো, আমি নিজে দেখেছি। আর সেই রিং নিয়েই তিনি সেদিন লন্ডনে গিয়েছিলেন, তাই তো? মানে তিনি সেই রকমই বলেছেন। ইয়েস। আচ্ছা, আপনার চাবিটা কি একবারের জন্য হাতছাড়া হয়নি? না, একবারের জন্যও নয়। তাহলে দেখুন, ওয়েস্টটি যদি চুরি করে থাকে তাহলে তার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকার দরকার ছিল, কিন্তু কোনো ডুপ্লিকেট চাবি ওর কাছে পাওয়া যায়। আচ্ছা, আর একটা ব্যাপার বলুন তো, এই অফিসেরই একজন ক্লার্ক যদি কাউকে একটা সাবমেরিনের প্ল্যান বিক্রি করতে চায়, তাহলে আসল প্ল্যানের কাগজটা চুরি করার চেয়ে সেটাকে নিজে অন্য কাগজে কপি করে নেওয়াই তো সুবিধের, তাই তো? না মিস্টার হোমস, এই সাবমেরিনের প্ল্যানটা কপি করতে গেলে যথেষ্ট ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, আমি যদি ধরেই নিই স্যার জেমসের বা আপনার বা কাডোগান ওয়েস্টের ওই জ্ঞান ছিল, তাহলে? অবশ্যই আমাদের সেই জ্ঞান আছে, কিন্তু প্লিজ মিস্টার হোমস, আমাকে আর এর মধ্যে জড়াবেন না। আসল নকশার কাগজ যখন ওয়েস্টের পকেটে পাওয়া গেছে, তখন আর অন্য কিছু ভাববার দরকার কি বলুন তো? দেখুন, আপনার কথা থেকেই আমি বুঝলাম যে ওয়েস্ট অনায়াসেই আসল প্ল্যানের কপি করে নিতে পারত। তখন অরিজিনাল কাগজগুলো নিজের কাছে রেখে রিস্কটা নেবেই বা কেন? এটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। তাছাড়া সব কটা কাগজ তো ওয়েস্টের কাছে পাওয়া যায়নি। যে 3টে কাগজ এখনো পর্যন্ত মিসিং, আমি তো যতদূর জানি সেগুলোই সবচেয়ে জটিল নকশা। সেটা আপনি ঠিকই জেনেছেন। তাহলে ওই 3টে কাগজ যদি কারোর কাছে থাকে, তাহলে বাকি 7টা না নিলেও সাবমেরিনটা বানিয়ে নিতে পারে। হ্যাঁ, আমিও প্রথমে তাই ভেবেছিলাম। আমাদের নৌবাহিনীর উপর মহলকে সে কথা আমি জানিয়েও ছিলাম, কিন্তু আজ ফেরত পাওয়া কাগজগুলো ভালো করে দেখতে গিয়ে দেখলাম এতে রয়েছে সেলফ অ্যাডজাস্টিং অটোমেটিক ডাবল ভালভের নকশা। এটা যতদিন বিদেশিরা নিজেরা আবিষ্কার করতে পারবে না, ততদিন কিন্তু কেউ এই সাবমেরিনটা বানাতে পারবে না। হ্যাঁ, অবশ্য এই সমস্যার সমাধান করাটা খুব একটা কঠিনও নয়। আর যে 3টে কাগজ চুরি হয়েছে সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই তো? হ্যাঁ, সে তো বটেই, 100 বার। ওকে মিস্টার জনসন, আপনাকে এই মুহূর্তে আমার আর কিচ্ছু জিজ্ঞেস করার নেই। তবে আমি এই অফিস বাড়িটা একটু ঘুরে দেখতে চাই, যদি আমাকে পারমিশন দেন। হ্যাঁ, অবশ্যই, আসুন আসুন আসুন। হোমস একে একে সিন্দুকের তালা থেকে শুরু করে ঘরের দরজা,
জানলা সব ভালো করে দেখলো। তারপর বাইরের বাগানে যেতেই হোমসের ছটফটানি হঠাৎ খুব বেড়ে গেল। বাইরে একটা লরেল ঝোপের ডালপালা আর মাটির উপরে কিছু দাগ খুব মনোযোগ দিয়ে দেখলো হোমস। তারপর হেড ক্লার্ককে বলল, জানলার খড়খড়ি বন্ধ করে দিন। জানলার খড়খড়ি বন্ধ হতেই হোমস একটা জায়গা দেখালো যে খড়খড়িগুলো পুরো বন্ধ হচ্ছে না, একটা জায়গায় ফাঁক থেকে যাচ্ছে, আর সেই ফাঁক দিয়ে বাইরের একজন মানুষ ঘরের ভেতরটা মোটামুটি দেখতে পায়। হোমস বলল, দিন দিন কেটে যাওয়ায় হয়তো অনেক ক্লুই নষ্ট হয়ে গেছে, না হলে আরো অনেক কিছুই জানা যেত। না, এখানে আর কিছুই করার নেই ওয়াটসন, উইলউইচে আমাদের কাজ শেষ। এখানে আশা করার মতো খুব কম জিনিসই আমরা পেলাম, এবার দেখতে হবে লন্ডনে আর কিছু পাওয়া যায় কিনা। তাও উইলউইচ স্টেশনে গিয়ে একটা দরকারি খবর জানা গেল। স্টেশনে টিকিট রুমের ক্লার্ক জানালেন তিনি কাডোগান ওয়েস্টকে বেশ অনেক দিন ধরেই চেনেন। সোমবার রাত 8:15 ট্রেনে ওয়েস্ট লন্ডনে গিয়েছিল। ওয়েস্ট যে 3rd ক্লাসের টিকিট কেটেছিল আর টিকিট কাটার সময় ভীষণ উত্তেজিত ছিল সে কথাও ক্লার্ক মশাই জানালেন। হিসেব করে দেখা গেল সন্ধে 7:30টায় মিস ভায়োলেটকে ছেড়ে যাবার পরে 8:15 ট্রেনটাই ছিল উইলউইচ থেকে লন্ডন যাওয়ার প্রথম ট্রেন, যেটা কাডোগান ওয়েস্ট ধরতে পারত। আধ ঘন্টা চুপ করে বসে ভাববার পর হোমস বলল, ওয়াটসন, আমরা বরং এক এক করে ঘটনাগুলোকে জুড়ে দেখার চেষ্টা করি আসলে কি হয়েছিল। আমরা আজ অবধি যতগুলো কেসে একসাথে কাজ করেছি, এরকম কঠিন কেস এর আগে পেয়েছি বলে তো মনে পড়ছে না। যতই এগিয়ে চলেছি ততই যেন এই কেসটা দুর্বোধ্য হয়ে উঠছে, আর ততই যেন নিত্য নতুন বাধা আসছে। অবশ্য আমরাও সেই বাধা টপকে এগিয়ে চলেছি। ওকে, উইলউইচে এসে আমাদের তদন্তের ফল ওয়েস্টের বিরুদ্ধেই কথা বলছে, কিন্তু উইলউইচ অফিসের জানলার বাইরে যা দেখলাম তাতে ওয়েস্টের পক্ষেও কথা বলা যায়। ধরে নেওয়া যাক ওয়েস্টের সাথে কোনো বিদেশি এজেন্টের কথা হয়েছিল, নিশ্চয়ই সেক্ষেত্রে এরকম কথাও হয়েছে যে ওয়েস্ট এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলতে পারবে না। তাও ওয়েস্ট তার হবু স্ত্রী মিস ভায়োলেটের সাথে যে কথা বলেছিল তার থেকে এরকম আন্দাজ করাই যায়। ওয়েস্টের কথা থেকে ধরে নেওয়া যায় এই ব্যাপারে তার সম্মতি ছিল। ঠিক এই সময় সোমবার সন্ধে ওয়েস্ট মিস ভায়োলেটকে নিয়ে থিয়েটারে যাচ্ছিল। এমন সময় হঠাৎ সে সেই বিদেশি এজেন্টকে দেখতে পায়। ওয়েস্ট একটু মাথা গরম আর দায়িত্ববান ছেলে, মুহূর্তে সে সবকিছু ভুলে গিয়ে সামনের দিকে দৌড়ে গেল। লোকটাকে ওয়েস্ট ফলো করলো, অফিসের জানলার কাছে গিয়ে দেখলো সে লোকটি সাবমেরিনের মূল নকশাটাই চুরি করছে। আমি আগেই বলেছিলাম কপি করার সুযোগ পেলে কেউ অরিজিনাল কাগজ নেবে না, এখানেই তার উত্তর পাওয়া যাচ্ছে। এই বিদেশি এজেন্টের পক্ষে আসল কাগজ নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না। এইটা অবধি ব্যাপারটা একদম পরিষ্কার। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এরপর কি হলো? এর পরের ব্যাপারটাই সমস্যার হয়ে যাচ্ছে ওয়াটসন। এক্ষেত্রে কাডোগান যেটা করতে পারতো তা হলো লোকটিকে পাকড়াও করে চিৎকার করা। সেটা সে করলো না কেন? তাহলে কি অপরিচিত কেউ নয়, অফিসের চেনা কেউ কাগজগুলো নিয়েছিল? তাহলে অবশ্য ব্যাপারটা বোঝা যায়। বা হয়তো অফিসের সেই কর্তা কুয়াশার আড়ালে সরে পড়েছিল বলেই তাকে ধরার জন্য ওয়েস্ট লন্ডনে গিয়েছিল। তবে সেক্ষেত্রে ওয়েস্টের সেই ব্যক্তির লন্ডনের ঠিকানা জানা প্রয়োজন ছিল ওয়েস্টের জন্য। আবার খেয়াল করে দেখো, মিস ভায়োলেটকে দাঁড় করিয়ে রেখে ওয়েস্ট চলে গেল, সেদিন আর তার সাথে যোগাযোগই করলো না। এই ব্যাপারটাই বড্ড মিস ভায়োলেটকে দাঁড় করিয়ে রেখে চলে যাওয়া আর মেট্রোপলিটন ট্রেনের ছাদে ওয়েস্টের ডেড কাগজ সমেত এখানেই একটা ফাঁক যে থেকে যাচ্ছে রহস্যের। আচ্ছা, এবারে অন্য দিক থেকে একটু কাজ শুরু করে দেখা যেতেই পারে। এই ধরো, মাইক্রোফট যদি বিদেশি এজেন্টের লিস্ট পাঠিয়ে থাকে তাহলে আমরা অন্তত দুটো রাস্তাতে এগোতে পারি। বেকার স্ট্রিটে আমাদের বাড়ি ফিরে দেখলাম শার্লক হোমসের দাদা মাইক্রফট হোমসের একটা চিঠি এসেছে। একজন সরকারি পিয়ন দিয়ে গেছে। চিঠিটা পড়ে হোমস আমার দিকে এগিয়ে দিল। পড়ে দেখলাম তাতে লেখা আছে, বিদেশি এজেন্ট তো অনেকেই আছে, তবে এরকম কাজে হাত দেবার মতো অল্প কয়েকজনের কথাই আমরা ভাবছি। যেমন অ্যাডলফ মেয়ার, 13 গ্রেট জর্জ স্ট্রিট, ওয়েস্টমিনিস্টার, লুইলা রোদিয়ার, ক্যাম্পটন ম্যানসন,
নটিংহ্যাম, হুগো ওভার্ট স্ট্রিট 13, কলফিল্ড গার্ডেন্স, কেনসিংটন। তবে এই হুগো নামের লোকটি সোমবার লন্ডনে থাকলেও এখন নেই। তুমি কিছুটা এগিয়েছ জেনে খুশি হলাম। ক্যাবিনেটের মন্ত্রীরা খুব উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছেন তোমার রিপোর্টের জন্য। যে কোনো প্রয়োজন থাকলে বলো, রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে সব রকম সাহায্য করা হবে তোমাকে। হোমস হালকা হেসে বলল, আমাদের রানীর এত শক্তি, লোকবল, কিছুই এক্ষেত্রে কাজে লাগানো যাবে না। হোমসের এরপরে লন্ডনের একটা বড় ম্যাপ খুলে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। তারপরে হঠাৎ কি দেখতে পেয়ে লাফিয়ে পড়ল। আরে আরে, আমরা ঠিক পথেই এগোচ্ছি। ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, আমরা এবারে রহস্যের সমাধান করেই ফেলবো। আচ্ছা ওকে, শোনো, আমি একটু বেরোচ্ছি। আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরবো। কয়েকটা খোঁজ খবর নেবার আছে। তারপর নাটকের শেষ অঙ্কের অভিনয়ের সময় তোমাকে সঙ্গে নিয়েই বেরোবো, তুমি চিন্তা করো না। তারপর ফুর্তির চোটে আমাকে বলল, ওয়াটসন, তোমার যদি সময় কাটানোর অসুবিধে থাকে তাহলে কাজ করো, কাগজ কলম নিয়ে বসে যাও আর এই রহস্যের তদন্তের কথা লিখতে শুরু করো। আমরা যেভাবে ব্রিটিশ সরকারকে বাঁচিয়ে দিলাম, এটা তার একটা দারুণ বিবরণ হবে, সে ব্যাপারে আমি নিশ্চিত। লিখে ফেলো ওয়াটসন, লিখে ফেলো। আমি বুঝতে পারলাম হোমস এই কেসে কিস্তিমাত করার জায়গায় পৌঁছে গেছে, না হলেও এতটা খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠত না। নভেম্বরের সন্ধেটা অপেক্ষা করতে করতেই কেটে গেল। রাত 9টার একটু পরে একজন পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। হোমসেরই চিঠি। তাতে লেখা, কেনসিংটনে গ্লোচেস্টার রোডের গোল্ড ইনিশ রেস্টুরেন্টে আজ ডিনার সারবো, তুমি এখানে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আর হ্যাঁ, সঙ্গে করে কয়েকটা জিনিস অতি অবশ্যই নিয়ে এসো। একটা শীতকাঠি, একটা লণ্ঠন, একটা বাটালি আর একটা রিভলভার। এইসব জিনিস সাথে করে নিয়ে লন্ডনের রাস্তায় হাঁটতে কোনো ভদ্রলোকেরই স্বস্তি পাওয়ার কথা নয়। আমিও পাচ্ছিলাম না। তাও ওভারকোটের পকেটে সব দরকারি জিনিসপত্র নিয়ে হোমসের দেওয়া ঠিকানায় চললাম। সেখানে পৌঁছে দেখি সেটা একটা ভালো ইটালিয়ান রেস্টুরেন্ট। হোমস একটা ছোট্ট গোল টেবিলে বসেছিল। আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কিছু খেয়েছো? আমি না বলতে বলল, ও, তাহলে কফি খেয়ে নাও। আর হ্যাঁ, জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সবই তো আমার ওভারকোটের মধ্যেই আছে। বাহ, দারুণ। তাহলে এবার তোমাকে বলছি আমি ঠিক কি করতে যাচ্ছি। দেখো, এটা তোমাকে বুঝতেই হবে ওয়াটসন যে কার্ডোগান ওয়েস্টের ডেড বডি ট্রেনের ছাদের উপরে রেখে দেওয়া হয়েছিল। যখনই আমি বুঝেছিলাম যে তার ডেড বডি ট্রেনের ভেতর থেকে নয়, ট্রেনের ছাদের উপর থেকে পড়েছিল, তখনই এই ব্যাপারটা আমি ধরতে পেরেছিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ইয়েস ওয়াটসন, বলো বলো। কিন্তু ট্রেনের ছাদের উপরে কি করে রাখবে ডেড বডি? হয়তো কোনো ব্রিজের উপরে তাকে মেরে দেয়া হয়েছিল, তারপরে ফেলে দেওয়া হয়েছিল ট্রেনের উপরে। সেটা কিন্তু অসম্ভব। দেখো ওয়াটসন, ট্রেনের ছাদগুলো কিন্তু গোলাকার হয়, ওদিকেই ঢালু, চারপাশে কোনো রেলিং নেই। তাই বলতে পারি খুব সাবধানেই তার ডেড বডি সেখানে কেউ শুইয়ে রেখেছিল। কিন্তু হোমস কিভাবে? সেই উত্তরটাই তো খুঁজে বের করাই আমাদের কাজ ওয়াটসন। এক্ষেত্রে একটাই সম্ভাবনা আছে। ওয়েস্ট এন্ডের কোনো জায়গায় মেট্রোপলিটন রেল মাটির নিচ দিয়ে নয়, মাটির ওপরেও চলে। কি তাই তো? আমার যতদূর মনে পড়ছে, ওইসব জায়গায় অনেক বাড়ির জানলার ঠিক নিচেই ট্রেনের ছাদ থাকে। এখন ধরে নাও এরকম কোনো বাড়ির জানলার নিচেই যদি ট্রেন এসে থামে, তাহলে কার্ডোগান ওয়েস্টের ডেড বডি ট্রেনের ছাদের উপরে শুইয়ে দেওয়া কি কঠিন কাজ? না, মানে সেটা হতেই পারে। হ্যাঁ, দেখো, অন্য কোনো সম্ভাবনা যখন হালে পানি পাচ্ছে না, তখন এইটাই একমাত্র সম্ভাবনা যেটা সত্যি হতে পারে। তখন লন্ডনের ম্যাপ দেখতে গিয়ে আমি দেখলাম যে এজেন্টটি লন্ডন ছেড়ে চলে গেছে, তার বাড়ি ঠিক ওই রকম একটা জায়গাতেই। আর সেই জন্যই তখন আমি আনন্দে লাফিয়ে উঠেছিলাম। আচ্ছা, মানে তাহলে এটাই হলো আসল ঘটনা? ইয়েস, এইটাই আসল ঘটনা। তখন থেকেই আমার নজর ফেরালাম 13 কলফিল্ড গার্ডেন্স এর দিকে। এখানকার একজন রেল কর্মচারী আমাকে সাহায্য করলেন। আমি দেখলাম কলফিল্ড গার্ডেন্স এর পিছনের দিকের সিঁড়ির জানলাগুলো সবকটাই রেল লাইনের দিকেই খোলে, আর অনেকগুলো লাইনের জাংশন বলে এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়। দুর্দান্ত হোমস, একেবারে ঠিক ধরেছো। ইয়েস, ওই অবধি এগোতে পেরেছি যদিও, কিন্তু এখনো অনেকটা পথ বাকি মাই ডিয়ার ওয়াটসন।
কলফিল্ড গার্ডেন্স এর পেছনের দিক ভালো করে দেখে নিয়ে সামনের দিকে গেলাম। খোঁজ নিয়ে জানলাম আসল লোক হাওয়া হয়ে গেছে। উপরের যে কয়েকটা ঘর নিয়ে সে থাকতো সেখানে কেউ নেই, কোনো ফার্নিচারও নেই। একটাই চাকর ছিল তার সাথে, সে চাকরটাও নেই। হয়তো চাকরটাও তার সহকারী। আমার তো মনে হয় লুঠের মাল পাচারের জন্য ওভারস্টিন ইউরোপ গেছে। নিশ্চয়ই প্লেনে যাবে না, কারণ তার কোনো ভয় থাকার কথা নয়। কোন রকম ওয়ারেন্ট এখনো তার বিরুদ্ধে নেই। আর আমার মতন একজন লোক যে তার পিছু নেবে সেটা তার ভাবনার মধ্যেই আসবে না। আমরা এখন সেই কাজটাই করতে যাব। আচ্ছা হোমস, একটা ওয়ারেন্ট নিয়ে নিলে হতো না? ওয়াটসন, এই অনুমানের উপরে ওয়ারেন্ট হয় না। তাহলে আমরা কতদূর কি করতে পারবো? সেটা তো এখন থেকে বলা সম্ভব নয় মাই ডিয়ার ওয়াটসন। আমার কিন্তু ব্যাপারটা কেমন কেমন লাগছে হোমস। দেখো ওয়াটসন, তুমি শুধু বাড়িটার উপরে নজর রাখবে। চুরি করার কাজটা আমি করব, বাকিও সব ছোটখাটো ব্যাপার নিয়ে না ভাবলেও চলবে। মাইক্রোফট কি লিখেছে ভাবো। নৌ বিভাগ, ক্যাবিনেটের মন্ত্রীরা কত অপেক্ষা করছেন আমাদের খবরের জন্য, সে কথা ভাবো একবার। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি রেডি। হোমস আমার হাত ধরে বলল, আমি জানতাম ওয়াটসন তুমি যাবে। এখান থেকে প্রায় হাফ মাইল রাস্তা, হেঁটেই যাওয়া যাক, কি বলো? তবে জিনিসগুলো সামলে রেখো। তোমাকে যদি এখানকার পুলিশ সন্দেহজনক মানুষ হিসেবে অ্যারেস্ট করে বসে, তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি হবে। লন্ডনের ওয়েস্ট এন্ড অঞ্চলে বড় বড় থামলা ভিক্টোরিয়ান আমলে যে ধরনের বাড়ি দেখা যায়, সেই ধরনের একসার বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই কলফিল্ড গার্ডেন্স। পাশের বাড়ি থেকে অনেকগুলো অল্প বয়সী ছেলে মেয়েদের কথা শোনা যাচ্ছে। পিয়ানো টুংটাং ভেসে আসছে। হয়তো ওদের পার্টি চলছে। তখনও বেশ ভালো মতন কুয়াশা রয়েছে। হোমস লণ্ঠনটা জেলে দরজাটা দেখে বলল, বেশ মজবুত দরজা, দরজায় তালা দেওয়া আছে। ঠিক আছে, চলো ভেতরে ঢুকে পড়া যাক। হঠাৎ কোনো পুলিশ যদি এসেও পড়ে, এই আর্চের নিচ দিয়ে একটা রাস্তা আছে কিন্তু বেরিয়ে যাবার। 1 মিনিটের মধ্যেই আমরা দুজন বাড়ির ভেতরে ঢুকে গেলাম। সবে ভেতরের আর্চের নিচে পৌঁছেছি, এমন সময় বাইরে পাহারাদার পুলিশের বুটের আওয়াজ শোনা গেল। তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতে হোমস কাজ শুরু করলো। দুটো জোর চাপে দরজাটা খুলে গেল আর আমরা ঘরের ভেতরে ঢুকে গেলাম। তারপর দরজাটা বন্ধ করে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। হোমসের হাতের লণ্ঠনের আলো জানলার উপরে পড়ল। হোমস বলল, ওয়াটসন, মনে হচ্ছে এই জানলাটাই হবে। হোমস জানলাটা খুলতেই একটা ট্রেন চলে গেল জানলার নিচে দিয়ে। হোমস হাতের আলোটা জানলার কাঠের ফ্রেমের উপর ফেলে বলল, ওয়াটসন, দেখতে পাচ্ছ রক্তের দাগ? এবারে বুঝতে পারছো তো ডেড বডিটা কোথায় রাখা হয়েছিল? সিঁড়ির দিকে সেই দাগ দেখিয়ে হোমস বলল, এই 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 যে সিঁড়ির উপরেও দাগ রয়েছে। এবারে একটা ট্রেন থামা অবধি একটু ওয়েট করা যাক। আর বেশিক্ষণ ওয়েট করতে হলো না আমাদের। একটু পরেই একটা ট্রেন এসে থামলো সেখানে। দেখলাম জানলা থেকে ট্রেনের ছাদ 4 ফুটেরও কম। হোমস এবারে আস্তে আস্তে জানলা বন্ধ করে দিল। জানলা বন্ধ করে দেওয়ার পর হোমস বলল, ওয়াটসন, আমাদের অনুমান তো ঠিক বলেই মনে হচ্ছে, কি বলো? একেবারে ঠিক। এরকম দুর্দান্ত কেস তুমি আগে সলভ করোনি। না ওয়াটসন, তোমার সাথে আমি একমত হতে পারলাম না। ডেড বডিটা যে ছাদের উপরে ছিল সেটা বোঝা গেছে, কিন্তু আরো বাকি আছে অনেকগুলো ব্যাপার। এখন এই জায়গাটা ভালো করে সার্চ করে দেখতে হবে যে আমাদের কাজে লাগতে পারে এরকম কিছু পাওয়া যায় কি। রান্নাঘরে সিঁড়ি ধরে আমরা দোতলায় উঠলাম। সেখানে একটা কিচেন আর বেডরুম। কিচেনে যথারীতি কিছু পাওয়া গেল না, বেডরুমেও তাই। তবে আর একটা ঘর দেখলাম, প্রচুর বই আর কাগজপত্র, ফাইল, আরো অনেক কিছু রাখা আছে। গোটা ঘরটা হোমস তন্ন তন্ন করে খুঁজলো। 1 ঘন্টা পরেও কিচ্ছু পাওয়া গেল না। না পেয়ে হোমস গম্ভীর মুখে বলল, না, এটা কিচ্ছু রেখে যায়নি। সব চিহ্ন চিঠি মনে হয় পুড়িয়ে ফেলেছে বা নষ্ট করে দিয়েছে। রাইটিং ডেস্কের ওপরে একটা ছোট্ট বাক্স ছিল। হোমস বাটালি দিয়ে সেটা 4 দিয়ে খুলে ফেললো। ভেতরে কিছু কাগজপত্র আছে। টুকরো টুকরো কাগজগুলোতে কিছু কথা আছে যা পড়তে গিয়ে বুঝতে পারা গেল এদের গুরুত্ব। জলের প্রেসার, পার স্কোয়ার ইঞ্চিতে প্রেসার, এসব পড়ে বুঝলাম সাবমেরিনের সাথে এর নিশ্চয়ই যোগাযোগ আছে। আর একটা খাম পাওয়া গেল। সেটা খুলে হোমস বলল, আরে
আরে এতে কি আছে দেখো ওয়াটসন, ডেইলি টেলিগ্রাফে বিজ্ঞাপন দিয়ে মেসেজ পাঠানো হয়েছে। কয়েকটা লাইন সাজানোর পরে যা পড়া গেল তা অনেকটা আশা করেছিলাম তাড়াতাড়ি খবর পাবো। দাম ফাইনাল, কার্ডে দেওয়া ঠিকানায় বাকি ডিটেলস লিখে জানাও। পিয়ারো। লিখে বোঝানো কঠিন, খুব জটিল জিনিস। ফুল রিপোর্ট চাই, আসল জিনিস পেলেই দাম পেয়ে যাবে। পিয়েরো। তারপরেরটা হোমস, এখানে লেখা আছে কন্ট্রাক্ট পাকা না হলে আমি আমার অফার তুলে নেব। চিঠি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করো, বিজ্ঞাপন দিয়ে জানাও রাজি আছো কিনা। পিয়ারো। আর একেবারে শেষেরটা হলো সোমবার রাত 9টার পরে দুবার নক করবে, আসল জিনিস পেয়ে গেলেই নগদ টাকা পেয়ে যাবে। পিয়েরো। হোমস হেসে উঠল। ওয়াটসন, মোটামুটি সব রেকর্ডই পেয়ে গেলাম, দড়ির এ প্রান্তে কে আছে সেটাই জানা দরকার। একটুক্ষণ চুপ করে থেকে হোমস লাফিয়ে উঠে বলল, বুঝলে ওয়াটসন, কাজটা অতটা শক্ত নাও হতে পারে। চলো, আজকের মতো আমাদের অভিযান এখানেই শেষ। পরদিন সকালে ব্রেকফাস্টের পরে আমাদের বেকার স্ট্রিটের বাড়ির ড্রয়িং রুমে মাইক্রফট আর স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা লেস্ট্রেড এলেন। আমাদের আগের দিন রাতের অভিযানের কথা শুনে মাথা নাড়তে নাড়তে লেস্ট্রেড বললেন, আমরা এই ধরনের কাজ করতে পারি না। আপনি বেসরকারি লোক বলেই এই ধরনের রিস্ক নিয়েছেন মিস্টার হোমস। তবে কোনোদিন এই ধরনের কাজ করতে গিয়ে নিজেকে আর আপনার বন্ধুকে বিপদে ফেলে বসেন। হোমস মুচকি হাসতে হাসতে বলল, সেক্ষেত্রে কাগজের হেডলাইন কি হবে? ইংল্যান্ডের জন্য, পরিবারের জন্য শহীদ। মাইক্রফট, তুমি এ ব্যাপারে কি বলো? মাইক্রফট হোমস খুশির গলায় বললেন, দারুণ কাজ করেছো শার্লক। তোমার এর পরের প্ল্যান কি? হোমস টেবিলের উপর থেকে আজকের ডেইলি টেলিগ্রাফ কাগজটা তুলে নিয়ে বলল, আজকের কাগজে পিয়েরোর বিজ্ঞাপন দেখেছো? আবার বিজ্ঞাপন? এই তো, আজ রাতে একই সময় একই জায়গায় দুবার নক করবে। খুব জরুরি, তোমার ওপর নজর আছে পিয়েরো। আজ এলে বাছাধনকে ঠিক ধরে ফেলবো। আরে বিজ্ঞাপনটা তো সেই জন্যই দিয়েছি। আজ 8টা নাগাদ যদি তোমরা আমাদের সাথে যাও তাহলে মনে হয় ঠিক সময় মতোই হবে। শার্লক হোমসের একটা বৈশিষ্ট্য হলো ও যখন বুঝতে পারে সমস্যার সমাধান হয়ে গেছে আর মাথা খাটিয়ে লাভ নেই, তখন নিজেকে সেই ব্যাপারে নির্লিপ্ত করে তুলতে পারে। অন্য কোনো বিষয় বা কাজ নিয়ে তখন গল্প করতে থাকে। আজও ওর লেখা একটা ছোট্ট বইয়ের আলোচনায় দিনটা কাটিয়ে দিল। হোমসের মতো এই ক্ষমতা আমার নেই। সারাদিনটা ভীষণ টেনশনে কাটলো। আমাদের এই রহস্যের গুরুত্ব রাষ্ট্রের একেবারে ওপর মহলের চিন্তা, এইসব মাথা থেকে সরানো আমার কম মনে। যাই হোক, রাতে যখন আমরা আমাদের কাজে বেরিয়ে পড়লাম তখনই যেন আমি একটু স্বস্তি পেলাম। আগের কথা মতো মাইক্রফট ও লেস্ট্রেড গ্লচেস্টার রোড স্টেশনে এসে আমাদের সাথে দেখা করলেন। হুগো ওভারস্টিনের থাকার ঘর আগের রাত থেকেই খোলাই পড়েছিল। ভেতরে ঢুকে আমরা ওয়েট করতে লাগলাম। 1 ঘন্টা তারপরে আরো 1 ঘন্টা। বাইরে চার্চের ঘড়িতে যখন ঢং ঢং করে রাত 11টা বাজলো তখন মনে হলো আজ বোধহয় আর শিকারকে পাবার আশা নেই। লেস্ট্রেড আর মাইক্রফট উসখুস করছেন আর ঘড়ি দেখছেন বারবার। হোমস চুপচাপ বসে থাকলেও আমি জানি ওর মাথা সজাগ হয়ে আছে। হঠাৎ মাথা তুলে বলল, লোকটা আসছে। একটা চাপা পায়ের শব্দ বাইরে থেকে ভেতরের দিকে আসছে। বাইরের দরজা পার হলো শব্দটা। একটা খসখসে শব্দ ঘরের দরজার সামনে এসে থামলো। দুবার টোকা পড়লো। আমাদের বসে থাকতে ইশারা করে হোমস উঠে এগিয়ে গেল। দরজাটা খুলে দিতেই একটা আপাদ মস্তক ঢাকা লোক ঘরের ভেতরে ঢুকলো আর হোমস সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ছিটকিনি দিয়ে দিল। তারপরে হোমস বলে উঠল, এইদিকে। বাইরে গ্যাসের আলো কিছুটা ভেসে আসছিল ঘরের ভেতরে। লোকটি ঘুরতেই আমাদের সামনে পড়ে গেল একেবারে। ওর ঠিক পিছনেই হোমস দাঁড়িয়ে। লোকটা ভয়ে চিৎকার করে ঘুরতেই হোমস লোকটার কলার ধরে এক ধাক্কায় ঘরের মেঝেতে ফেলে দিল। তারপরে দরজাটা আড়াল করে দাঁড়ালো হোমস। লোকটা এবারে ভয়ে কাঁপতে কাঁপতে আমাদের দিকে, তারপর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মাথা টুপিটা খুলে যেতেই বুঝলাম এ হলো কর্নেল ভ্যালেন্টিন ওয়াল্টার। হোমস শীষ দিয়ে বলল, ওয়াটসন, আমি যে পুরো বেকুব বনে গেলাম গো। যাকে খুঁজছিলাম
না, এ তো সেই পাখি নয়। মাইক্রফট জিজ্ঞাসা করলেন, এ তাহলে কে? সাবমেরিন ডিপার্টমেন্টের চিফ, সদ্য প্রয়াত স্যার জেমস ওয়াল্টারের ছোট ভাই। তবে সেও মনে হয় আসবে। ঠিক আছে, একে জিজ্ঞাসাবাদ আমিই করছি। আমরা ওয়াল্টারকে ধরাধরি করে সোফায় শুয়ে দিতেই তার জ্ঞান ফিরে এলো। আমাদের দিকে তাকিয়ে মনে হয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। তারপর কোনো মতে প্রশ্ন করলো, এসব এসব কি হচ্ছে? আমি তো মিস্টার ওভারস্টিনের সাথে দেখা করতে এসেছি। আপনার খেলা শেষ হয়েছে মিস্টার ওয়াল্টার, আমরা সবই জানতে পেরেছি। একজন ইংরেজ ভদ্রলোক হয়ে এ ধরনের কাজ আপনি করলেন কি করে তা আমার বুদ্ধির বাইরে। মিস্টার ওভারস্টিনের সাথে আপনার যোগাযোগের ব্যাপার আমরা পুরোটাই জানি। কাডোগান ওয়েস্টের মারা যাবার ব্যাপারেও সবটাই জানি আমরা। তাই আমি বলি কি, আপনি পুরো ঘটনাটা আমাদের কাছে স্বীকার করুন। কর্নেল ভ্যালেন্টিন ওয়াল্টার একবার আর্তনাদ করে মুখ ঢেকে বসে রইল, কিন্তু আর কোনো কথাই বলল না। তাকে নিশ্চুপ দেখে হোমস বলে চলল, আপনি না বললেও মোটামুটি ঘটনা আমরা সবই জানি। আপনার ইদানিং খুব টাকার টানাটানি যাচ্ছিল। আপনার দাদা স্যার জেমসের কাছে যে চাবি থাকতো তার ছাপ আপনি নিয়েছিলেন। হুগো ওভারস্টিনের সাথে ডেইলি টেলিগ্রাফ কাগজের বিজ্ঞাপনের মাধ্যমে আপনার কথাবার্তা চলতো। সোমবার রাতে আপনি যখন হুইলউইচ অফিসে গিয়েছিলেন সাবমেরিনের প্ল্যানটা চুরি করতে, তখন কাডোগান ওয়েস্ট আপনাকে দেখতে পেয়ে আপনার পিছু নিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে ওয়েস্ট চেঁচামেচি করেনি, কারণ সে ভেবেছিল আপনি হয়তো লন্ডনে আপনার দাদার কাছেই নিয়ে যাচ্ছেন কাগজগুলো। তাই সে আপনাকে ফলো করে, তারপর এখানে এসে উপস্থিত হয়। যখন বুঝতে পারে তার ধারণা সম্পূর্ণ ভুল এবং আপনার দাদা এর সাথে জড়িত নন, তখন আপনাকে বাধা দেয়। আর আপনি সেই সময় চুরির সাথে আরেকটা জঘন্য অপরাধ করেন, খুন। ভ্যালেন্টিন ওয়াল্টার কাঁপতে কাঁপতে বলল, আমি খুন করিনি, আমি খুন করিনি। তাহলে বলুন, রেলের কামরার ছাদে কাডোগান ওয়েস্টকে রেখে দেবার আগে কিভাবে সে মারা গিয়েছিল? বলছি আমি সব বলছি। আপনারা ঠিকই বলেছেন। স্টক এক্সচেঞ্জে আমার একটা বড় অ্যামাউন্টের লোন আছে। টাকাটা না পেলে সর্বনাশ। ওভারস্টিন আমাকে 5,000 পাউন্ড দেবে বলেছিল। নিজেকে বাঁচানোর জন্যই ওর সাথে আমি হাত মিলিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি খুন করিনি। তাহলে সেদিন রাতে ঠিক কি হয়েছিল খুলে বলুন। আগে থেকেই কাডোগান ওয়েস্ট আমাকে সন্দেহ করেছিল। আর আপনি যেমন বললেন ঠিক সেইভাবেই সে আমাকে ফলো করেছিল। আমি বুঝতেও পারিনি। সেদিন রাতে তো খুব ঘন কুয়াশা ছিল, 3 হাত দূরের লোককেও দেখা যাচ্ছিল না। ওয়েস্ট একেবারে আমার পিছু নিয়ে যখন এই ঘরে এসে ঢুকলো, তখন আমি বুঝতে পারলাম। আমি প্রথমে 2 বার নক করতেই ওভারস্টিন দরজা খুলে দেয়, আর সঙ্গে সঙ্গে কাডোগান ওয়েস্ট ঘরে এসে ঢোকে। আমাদেরও প্রথমেই চার্জ করলো। ও বলল, এই কাগজগুলো নিয়ে তোমরা কি করবে? ওভারস্টিনের সাথে একটা লম্বা লাঠি থাকতো, যেটার মাথায় সীসা ভরা। ওয়েস্টের মাথায় ও খুব জোরে মারলো লাঠিটা দিয়ে। ব্যাস 5 মিনিটের মধ্যেই ওয়েস্ট মারা গেল। হলের মধ্যে তখন ওয়েস্টের ডেড বডি পড়ে আছে। আমার মাথা কাজ করছে না। ট্রেনের ছাদে ওয়েস্টকে শুইয়ে দেবার বুদ্ধিটা আসলে ওই ওভারস্টিনের। ট্রেনটা ঠিক জানালার নিচেই দাঁড়ায়, কিন্তু তার আগে ও আমার আনা সাবমেরিনের প্ল্যানটা দেখতে চাইলো। ওভারস্টিন আমাকে বলল ওই 3টে পেপার খুব জরুরি, তাই ওগুলো নিজের কাছেই রাখবে। আমি বললাম, ওগুলো কাল সকালের মধ্যেই হুইলউইচ অফিসে না পাওয়া গেলে হইচই পড়ে যাবে চতুর্দিকে।
ওভারস্টিন বলল ওই পেপারগুলোর নকশা এত জটিল যে কপি করা অসম্ভব। আমি বললাম তাহলে সবকটা কাগজই আমি ফেরত নিয়ে চলে যাব। তখন কিছুক্ষণ ভাবনার পরে ওভারস্টিনের মাথাতেই এই মতলবটা এলো। ও বলল, হ্যাঁ ঠিক আছে, 3টে কাগজ আমি বাকি রেখে বাকিগুলো এই ছেলেটার পকেটে ভরে যখন ডেড বডি পাওয়া যাবে তখন পুরো দোষটাই এর উপর পড়বে। আমার মাথায় তখন আর কিছু আসছিল না, তাই ওর কথা মতোই আমি কাজ করলাম। ঠিক ঠিক আধ ঘন্টা পরে ট্রেন এসে দাঁড়ালো জানালার নিচে। ওয়েস্টের দেহটা ট্রেনের ছাদে শুইয়ে দিতে কোনো অসুবিধেই হয়নি আমাদের। এই ঘটনার এখানেই শেষ। আপনার দাদা কিছু জানতে পারেননি? দাদা আমায় কিছু বলেনি, কিন্তু একবার ও চাবি শুদ্ধ আমাকে ধরে ফেলেছিল, আর তারপর থেকেই ও আমাকে সন্দেহ করত। পরে তো দাদা চলেই গেল, আর তা আপনারা জানেন। গোটা ঘর চুপচাপ। সেই নীরবতা ভেঙে মাইক্রফট হোমস প্রথমে বললেন, আপনি কি কিছুটা ক্ষতিপূরণ করতে পারেন না? তাতে হয়তো নিজের বিবেকের কাছে কিছুটা পরিষ্কার হবেন আর শাস্তিও কম হবে। বলুন বলুন, আমি কি কি করতে পারি আপনি বলুন। সেই কাগজপত্র সমেত এখন কোথায় আছে হুগো ওভারস্টিন? আমি তা তো জানি না। আপনাকে কোনো যোগাযোগের ঠিকানা দেয়নি? একটা হোটেলের ঠিকানা আছে, হোটেল দুং লুভর, প্যারিস। বলেছে এই ঠিকানায় চিঠি দিলে চিঠি ওর কাছে পৌঁছে যাবে। তাহলে আপনি এখনো কিছু কাজ করতে পারেন, তাই তো? আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, কাগজ কলম নিন আর একটা চিঠি লিখুন। আমি বলে দিচ্ছি, লিখুন, স্যার, আমাদের মধ্যে যে কারবার হয়েছিল তাতে একটা জিনিস বাদ পড়ে গেছে। আমার কাছে সাবমেরিনের আরেকটা ট্রেসিং কপি আছে, সেটা না হলে নকশাটা পুরো হবে না। এটা অবশ্য অনেকটা কাঠখড় পুড়িয়ে আমি জোগাড় করেছি। কি লিখছেন তো? আপনি বলুন। তার জন্য আমাকে এক্সট্রা 500 পাউন্ড দেবেন। এটা পোস্টে পাঠানো যাবে না। আপনার সাথে দেখা করা দরকার। এখন কেসটা চলছে এবং দেশ ছেড়ে গেলে নানা রকম সন্দেহ হতে পারে আমার উপরে। লিখুন। তাই শনিবার দুপুরে চ্যারিং ক্রস হোটেলে স্মোকিং রুমে আপনার জন্য ওয়েট করব। শুধুমাত্র নগদ টাকায় বা সোনায় এই দাম নেব। শুধুমাত্র নগদ টাকায় বা সোনায় এই দাম নেব? এতেই মনে হয় কাজ হয়ে যাবে। এর পরেও লোকটা না এলে খুবই অবাক হব। সেই লোকটি অবশ্যই এসেছিল। হুগো ওভারস্টিনকে গ্রেপ্তার করা হয় আর একটি ব্রিটিশ জেলে যেতে হয় তাকে 15 বছরের জন্য। ব্রুস পার্টিংটন সাবমেরিনের প্ল্যান ওভারস্টিনের ট্রাঙ্কের মধ্যেই পাওয়া গিয়েছিল। কর্নেল ভ্যালেন্টিন ওয়াল্টারেরও জেল হয়েছিল, তবে জেলে থাকতে থাকতে 2 বছরের মাথায় তিনি মারা যান। এই অভিযানের কথা শেষ করার আগে আর একটা ছোট্ট খবর দিতে হবে। হোমস এর মধ্যে একবার উইন্ডসরে গিয়েছিল। সেখান থেকে যখন ফিরে এলো দেখলাম একটা সুন্দর পান্না বসানো টাইপিং নিয়ে এসেছে। জিজ্ঞেস করতে বলল, আসলে এক ভদ্র মহিলা কৃতজ্ঞতা বশত আমাকে এটি উপহার দিয়েছেন। ভদ্র মহিলা যে কে আন্দাজে সেটা বুঝলাম। তার উপহার দেওয়া এই টাইপিং হোমসকে এই ব্রুস পার্টিংটন সাবমেরিনের অভিযান মনে করিয়ে দেবে।